দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে আমি বলেছি হাসনাতের কালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভাঙচুর করবে, কাউকে থাকতে দিবে না, কারণ তারা যেহেতু নিরাপদ না সুতরাং কাউকে থাকতে দিবে না। হাসনাতের কালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে যুদ্ধ ঘোষণা করেছে এবং আবার তার সাথীকে বলছে একা হাঁটিও না, লোকজন নিয়ে হাঁটো, মানে যুদ্ধ ঘোষণা করে কমান্ডারই ভয়ে আছে, কমান্ডারই ভয়ে আছে, যুদ্ধ ঘোষণা। কিন্তু ইন্ডিয়া গত 2 দিন ধরে আপনার আরো সৈন্য সমাবেশ ঘটাচ্ছেন আপনার 7 সিস্টারে। কারণ হচ্ছে যে আপনারা তো বারবার হুমকি দিচ্ছে আমাদের দেশ থেকে যে 7 সিস্টার টুকরো না করে শান্তি নাই, এই নাই সেই নাই। হাসনাত আব্দুল্লাহ হুমকি দিয়েছে অলরেডি। আর আজকের যে ভিডিওটা এখন আপনারা দেখলেন সেটা হচ্ছে মাদ্রাজ রেজিমেন্ট। গতকাল মাদ্রাজ রেজিমেন্ট আপনার কন্ট্রোলে নিয়েছে পুরো 7 সিস্টার। মাদ্রাস রেজিমেন্টের আমার গণামতে প্রায় 80 গাড়ি, 80টা গাড়ি মানে হচ্ছে যে কিন্তু অনেক অনেক কিছু। এছাড়া আপনার জ্যামার ট্যামার এই ছবিগুলো দেখছেন আপনারা, এই যে জ্যামারের ছবি টবি এগুলো দেখছেন, এগুলো সব নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি। যদিও ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না, এটা লিখে রাখুন, আক্রমণ করবে না। এবং আজকে নরেন্দ্র মোদীর যে টুইট, সেখানে তারা এইবার সর্বপ্রথম বলে বাংলাদেশের কথা উল্লেখ করেনি, তারা এই বিজয় দিবস তাদের। তো এটা তো পাকিস্তানি যারা আছে বাংলাদেশে, এগুলো যারা আছে এরাও বলতেছে যে এটা আমাদের কাছে আত্মসমর্পণ করেনি, আত্মসমর্পণ করছে ইন্ডিয়ার কাছে। তাদের সেই দুঃখ এখনো ভুলতে পারছে না। তো যে কথায় ছিলাম যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হবে কিনা, আমার কাছে যে খবরটুকু আছে তাতে এই সপ্তাহের ভেতরে হাসনাত আব্দুল্লাহ তারা এনসিপি ঢাকা এবং চট্টগ্রামে ইন্ডিয়ান এম্বাসিগুলোতে আক্রমণের একটা ছক বা পরিকল্পনা করছে। এবং ইন্ডিয়ান এম্বাসির কাউকে যদি বাহিরে পাওয়া যায় তাইলে হয়তো আক্রমণ করবে বলে বলছে। এই অবস্থায় ইন্ডিয়ান সরকারের চিন্তা থাকবেই, কারণ তার দেশের নাগরিক এই দেশে এম্বাসিতে আছে, তাদের উপর যদি আক্রমণ হয় বা কিছু হয় তাহলে এটা তার দেশে জবাব দিতে হবে। সুতরাং সেই অবস্থায় যদি এম্বাসি মনে করে যে আমরা এম্বাসি বন্ধ করে দিতে বাধ্য হব, কারণ হুমকি তুমকির ভিতরে ভাই কে থাকবে। আবার অনেকে বলছে যে তারা এখন ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হবে। ইন্ডিয়ান যেসব কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করছে তাদের পরিবাররাও আতঙ্কিত, কারণ বাংলাদেশ তো মৌলবাদীর দেশ, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা হইতে পারে। আর ইন্ডিয়ার উপরে এত ক্ষেপের কারণ কি? ক্ষেপের কারণ হচ্ছে যে এরা হাদিকে গুলি করেছে। দেখেন একটা কথা বলি, যে জুলকারনাইন সাহেব উনি বললেন কখন গুলি করেছে সেটার ভিডিও ওনার কাছে আছে, কয়টা বুলেট গুলি করতে পারছে সেটা আছে, কেন তেল লাগানো হয়নি যার কারণে 3টা বুলেট বেজে গেছে সেই রিপোর্টও ওনার কাছে আছে। ওরা ঢাকার গুলি করে মিরপুর গেছে, মিরপুর থেকে গাড়ি নিছে, গাড়িতে করে আরেকটা গাড়িতে গেছে ময়মনসিংহ গেছে, ওখান থেকে রাতে পার হয়েছে, ইন্ডিয়াতে যায় ছবি তুলে সেলফি পাঠিয়েছে, সব রিপোর্ট আছে। কিন্তু কোন সময় ওইটা পার হয়ে গেল, বর্ডার পার হলে এইটার রিপোর্ট ওনার কাছে নেই। আবার এক ধাপ আগে বাকিরাতে বলছে চিটং গেছে, পাহাড়িকা এক্সপ্রেস, সিলেট থেকে ওরা পার হয়েছে, সেইটাও ওনারা জানে, কিন্তু কখন পার হলে এটা নেই। তো এটা দোষ কি ইন্ডিয়ার? আপনার দেশে একটা লোক অকারেন্স করে আপনার সীমান্ত পার হয়ে যায়, আপনার সীমান্ত রক্ষা করতে পারেন না, সেখানে পার্শ্ববর্তী আরেকটা দেশের দোষ দিয়া লাভ কি? অকারেন্সটা আপনার দেশের ভিতরে করছে, তা আপনি যারা অকারেন্স তাদের ধরতে পারেন না। এখন কোন অমুক ফেরত দিতে হবে, অমুকটি আপনার বাপের চাকর, যা আপনার দেশে এখানে কোন কুত্তা বিলায় মরে গেছে আর সেটার আসামি ধরার জন্য এখন এই আপনার ডেভিড হান্ট আপনাদের মতো চালু করে ওদের ধরে আপনাদের দিবে। আপনারা ধরলেন না কেন? আপনারা বলে এত হ্যাডামশালী, যান ওদের আমাদের ধরে নিয়ে আসেন। আমি তো জানি যে ওরা পাকিস্তানের লাহোরে আছে। আমি শুনলাম যে কক্সবাজার গেছিল এই ছেলে দুটোটা, কক্সবাজার থেকে মায়ানমার হইয়া পাকিস্তান গেছে কা শুনলাম। তাইলে এখন আপনারা কইতেছেন ইন্ডিয়াতে আছে, কি এক আজব চিজ। সেই দায়ে এখন ইন্ডিয়ান এম্বাসিতে হামলা করবেন। সুতরাং ওদের যে প্ল্যান, আপনাদের যেটা বলছি, আমার এই ভিডিও যারা শুনেন, বাংলাদেশি ভারতীয় যারা শুনেন, তারাও একটু শুনে রাখুন। ওদের প্ল্যান হচ্ছে যে ওরা এই সপ্তাহের ভিতরে কিছু একটা ঘটাবে। আর সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে তারা ঢাকা শহর, ঢাকায় বাইতুল মোকাররমে জুমার নামাজের পর বাইতুল মোকাররমে একটা বিশাল মিছিল নিয়ে তারা ইন্ডিয়ান এম্বাসি আক্রমণ করতে পারে, এবং চট্টগ্রামে বাইতুল শরফ এবং চট্টগ্রামে আরেকটা যেটা জাতীয় মসজিদ আছে সেই মসজিদ একসাথে হয়ে মৌলবাদীরা ভারতীয় এম্বাসি চট্টগ্রামের একটা
কাউন্সিলর ভবন ওইটাও আক্রমণ করতে পারে, এবং এই আক্রমণ শুক্রবারে করতে পারে বলে তারা বলছে। সুতরাং এই অবস্থায় আমি জানি, এই যে আমি যা জানি এই রিপোর্টে ইন্ডিয়ান গভর্নমেন্টও জানে, আর আমাদের গোয়েন্দা সংস্থা তো জানেই, কারণ ওরাই তো ইন্ধন যোগাচ্ছে। সুতরাং কি হবে বা কি হচ্ছে সেটা আমরা দেখতে পারবো আগামী কাল থেকে। সকলের নজর রাখুন পরিস্থিতির দিকে, কি হয় দেখি। জনাব হাসনাত আব্দুল্লাহ, এনসিপির গুরুত্বপূর্ণ নেতা, তার একটা বক্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। তিনি ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিয়েছেন। তিনি বলছেন এভাবে, মানে বাংলাদেশের লোকজন যেহেতু ওখানে পালিয়ে গেছে, এই তথ্যটা আমাদের কাছে ছিল, জনাব উসমান হাদির হত্যাকারীরা ভারতে গেছেন, হাসিনা তার সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে তো আছেনই। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি কোট করছি, বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস চালায়, ভোট চুরি করে এবং হাদিকে হত্যা করেছে, তাদের আশ্রয় প্রশ্রয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। এর পরের বাক্যটা, এটাই সেই বাক্য, দেশের পরিবেশ অস্থিতিশীল ও নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে। খেয়াল করি, তারপর বলছেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না, তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব। 5 আগস্ট পরবর্তী সময় এই সেভেন সিস্টার্স আলাদা করে দেবটে ওই আলাপটা প্রচুর হয়েছে। আমার মনে আছে যখন অগাস্টে শেখ হাসিনা পতনের পর একটা বিশাল বন্যা হয়েছিল ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে, তখন এমন স্লোগান আমি নিজ কানে ঢাকা ইউনিভার্সিটিতে শুনেছি, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে, এই ধরনের স্লোগান হয়েছে। এটার ভিডিও প্রচুর ছড়িয়ে পড়েছে। মানে সেভেন সিস্টার্স আলাদা আলাদা করে দেবো, ভারতকে আমরা হুমকি দিচ্ছি এই ধরনের ভাষায়। পারে কি দিতে? দেয়া ঠিক হবে কি? যেন হাসনাত আব্দুল্লাহর জায়গা থেকে ঠিক হবে? এই মুহূর্তে বাংলাদেশে এনসিপিকে আমরা তৃতীয় প্রধান দল হিসেবে ধরছি। আমরা জানি না আসলে তাদের জনসমর্থন কেমন, এই নির্বাচনে অনেকটা বোঝা যাবে, কিন্তু যেহেতু খুবই গুরুত্বপূর্ণ মুখ, যেন হাসনাত আব্দুল্লাহ নিজেও সেরকম একজন, এই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুখ, তাদেরকে আমরা মূল্য দিই, মূল্যায়ন করি। সমাজে এই মূল্যায়ন আছে, এটা ফ্যাক্ট। তাদের আগের যে সোশ্যাল ক্যাপিটাল তৈরি হয়েছিল সেই আন্দোলনের পর, সাফল্যের পর, এই গণ অভ্যুত্থানের পর, সেটা অনেকখানি কমে গেছে নানা কারণে, আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু তারপরও তারা গুরুত্বপূর্ণ এবং সেই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। তিনি মানে দেশকে যে দুটো জোনে ভাগ করা হয়েছে, আমি কনফিউজ, উত্তর বা দক্ষিণ কোনো একটা অঞ্চলের মুখ্য সংগঠক, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে তিনি আছেন। হাসনাত আব্দুল্লাহ তাহলে বলছেন যে তিনি বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেবেন। যুক্তি তিনি যেটা দিচ্ছেন এটাকে অ্যাপারেন্টলি যৌক্তিক মনে হয়, কারণ শেখ হাসিনা তো আসলে ওখানে বসে বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, কোনো সন্দেহ নেই। প্রকাশ্য হুমকি দিচ্ছেন, ওকে খুন করে ফেলতে হবে ধরনের কথাও বলছেন, তার লোকজন বলছে, তিনি সায় দিচ্ছেন, দেখে নিতে হবে, তালিকা করে রাখছেন, ইত্যাদি ইত্যাদি। সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলছেন, সেই তালিকায় নিশ্চিতভাবেই হাসনাত আব্দুল্লাহ আছেন। এত কিছুর পরও কি ভারতকে এই হুমকিটা আমরা দিতে পারি? দেওয়া উচিত হবে? একটা কথা মাথায় রাখতে হয়, আমরা রাষ্ট্র হিসাবে যখন আরেক রাষ্ট্রের সাথে আলোচনা করি, আমরা প্রকাশ্যে অন্তত তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে কথা বলতে পারি না। এটা ভয়ঙ্কর ব্যাপার, এটা খুবই বেসিক ব্যাপার। এখন প্রশ্ন আসতে পারে, ভারতের কেউ কি বলে নাই? ভারতের কেউ কেউ কখনো কখনো বলার চেষ্টা করেছে। ধরুন অখণ্ড ভারত যে মানচিত্র তারা তাদের নতুন পার্লামেন্টে দিয়েছে, এটা বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। এটা আরএসএস এর স্বপ্নও আছে, এটা নিয়ে কোনো লুকোছাপাও তাদের নেই। আমরা এটা প্রতিবাদ করব। ভারতের কেউ কেউ বিজেপির কোনো নেতাকে এই ধরনের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করতে দেখা গেছে, কিন্তু সবচেয়ে জরুরি কথা হলো সেটা প্রতিবাদ করা, আর আমরা পাল্টা এটা করবো বলে হুমকি দেওয়া ঠিক হচ্ছে কিনা। একটা কথা মনে রাখি, আমরা প্রায় বলা দরকার আমাদের, যেমন ভারতের ওই লোকগুলো এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদের কাছে ঘৃণিত হয়ে ওঠে, ঠিক তেমনি ভাবে ভারতের জনগণও এই ধরনের বক্তব্য শুনে আমাদের প্রতি ক্ষুব্ধ হতে পারে, খুবই সম্ভাবনা আছে। মনে রাখবো, আমরা ভারত রাষ্ট্রকে, ভারতের জনগণকে আমরা আসলে শত্রু ভাবনা করতে চাই না। সত্যি বলতে সরকারকেও চাই না। ভারতের সরকার তার আচরণের কারণে আমাদের শত্রুতে পরিণত হয়েছে, আমাদের রাগ, ক্রোধ এগুলো তো বটেই, ঘৃণা অর্জন করেছে। কিন্তু আমরা চাই জনগণের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হোক, থাকুক, ওয়ার্কিং সম্পর্ক। আমি বলছি না অতি ক্লোজ সম্পর্ক, বন্ধুত্ব এসব না, কিন্তু পরস্পরের সাথে আমরা যাতে কাজ করতে পারি, আমাদের পরস্পরের প্রয়োজনে যেতে পারি, আসতে পারি, ইন্টারাক্ট করতে পারি, এই ধরনের বক্তব্য জনগণের
প্রতিও মধ্যেও ক্ষুব্ধতা তৈরি করতে পারে, এবং ভারতের সরকার বসে আছে, মিডিয়া বসে আছে, যেটাকে এখন গদি মিডিয়া বলে, এই বক্তব্যগুলো পিক করার জন্য, এবং তারা এগুলো স্প্রেড করে দেবেই। ডক্টর ইউনূস কোন রকম ভাবে সেভেন সিস্টার্স এর ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলেন নাই, তারপরও তারা প্রচুর জলঘোলা করেছিল। তিনি বলেছিলেন যে সেভেন সিস্টার্স আমাদের অ্যাপারেন্টলি তারা ল্যান্ডলক, তারা আমাদের এখানকার পোর্ট তারা ব্যবহার করতে পারে, কিন্তু তারপর সেটাকে নিয়ে জলঘোলা করেছে, এবং ভারত বসে আছে এই ধরনের কাজ করার জন্য। এবং একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের মাটি থেকে যত বেশি ভারতের বিচ্ছিন্নতা, ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, তার যে ভূমি সেটার কোন রকম ভাগ হয়ে যাবে, সেটার কোন অংশ আলাদা হয়ে যাবে, এই ন্যারেটিভ যদি বাংলাদেশের মাটিতে ক্রমাগত হতে থাকে, এই বয়ানটা ভারতের তার পারপাস সার্ভ করে। বাংলাদেশে ভারতের প্রতি একটা শত্রু ভাবাপন্ন সরকার তৈরি হয়েছে,